গান কি জীবনের কথা বলতে পারে, কিংবা সময়ের কথা? মনের কথাও বলে নিশ্চয়ই। মনের নীরব আঙ্গিনায় গানের অবাধ চলাচল কি থেমে গেছে, নাকি থেমে যাবে? গানের পৃথিবীতে গান কেমন আছে? আমরাই বা আছি কেমন? কেন গান ভালোবাসি? গান তো শান্ত নদীর মতো, বয়ে চলে সময়ে অসময়ে, বহন করে প্রথম ভালোবাসার, প্রথম বৃষ্টির, প্রথম হারানোর স্মৃতি। জীবনের পাওয়া না পাওয়ার গল্পে গানের বিশাল পৃথিবীকে হয়তো এক মুঠোয় বন্দি করা যায় না, কিন্তু এর অনুভূতি সে তো মনের সুতোয় বেঁধে আছে যুগের পর যুগ। আমরা বারবার ফিরে যাই সেই পুরনো আঙ্গিনায়, যে দিনগুলো বলেছিল মন ছুঁয়ে যাওয়া কোনো স্নিগ্ধ অনুভূতির কথা। যদি ফিরে যাই ৯০ দশকের ব্যান্ড দলগুলোর কাছে, যারা একসময় শহরের প্রতিটি তরুণের মুখে মুখে ছিল, দিয়েছিল শিহরণ জাগানো অনুভূতি, গানে গানে মেতে উঠেছিল শহরের অলিগলি। তোমারই মতো সে থেকে যায় দূরে দূরে। ১৯৯৭ সালে দলছুট নিয়ে এলো অ্যালবাম আহ, ২০০০ সালে হৃদয়পুর, ২০০২-এ আকাশচুরি, ২০০৭-এ জোছনা বিহার, ২০০৮-এ টুকরো কথা, ২০১০-এ আয় আমন্ত্রণ এবং সবশেষ ২৪-এ দলছুটের সঞ্জীব গানে গানে যেন বলে উঠল, আপনজন দূরে গেলেও তাকে ধরে রাখা যায়। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরাত আমি হেঁটে গেছি বিরান পথে। মনে পড়ে সোলসের সেই এমন পরিচয়, অনুমতি প্রার্থনা। এরপর একে একে কলেজের করিডোরে বাজত মানুষ মাটির কাছাকাছি, অসময়ের গান, মুখরিত জীবন, তারার উঠোনে। এই গানগুলো যেন প্রজন্মের মনের ভেতর গেঁথে যাওয়া দিনলিপি হয়ে উঠেছিল। নগরবাউল জেমস তারায় তারায় রটিয়ে দিয়েছিলেন প্রিয়তমার প্রেম। হতে পারে এই দেখা শেষ দেখা, দুঃখিনী দুঃখ করো না, ঠিক আছে বন্ধু, অনন্যা। প্রতিটি গানই যেন শহরের হৃদস্পন্দন। আর লাইফ ইন এ মেট্রোর রিশতে এবং আলবিদা ব্যাপক সাড়া ফেলেছিল গান প্রেমীদের হৃদয়ে। আমি কষ্ট পেতে ভালোবাসি, এক আকাশের তারা তুই, সুখের এই পৃথিবী, চলো বদলে যাই, বলেছিলেন লাভ রানস ব্লাইন্ড, মানে এলআরবির আয়ুব বাচ্চু। ৯৩-এর সুখ, ৯৪-এর ঘুমন্ত শহর যেন আজও শহরের চায়ের টেবিলের আলাপের অংশ। ৯৬-এর ফেরারি এই মন যেন এক যাযাবর আত্মার প্রতিধ্বনি। মাইলসের পিয়াসী মন, স্বপ্নিল এই রাতে, প্রিয়তমা, শেষ ঠিকানা, প্রতিটি গান শ্রোতার হৃদয়ে ছিল স্থায়ী ঠিকানা। তাদের সুরে ছিল শহরের ব্যস্ত বিকেল আর একাকী রাতের মিশেল। গানগুলো যেন সময়ের মলিন গলিতে আলো জ্বালানো স্মৃতি। ৯০ দশকের শেষের দিকে তিনজন তরুণের শুরু হলো শিরোনামহীন সংলাপ সব পড়ে থাক এই অবেলায়, ২০০৪-এ হাসিমুখ, ভালোবাসার মেঘ, ২০০৬-এ ইচ্ছে ঘুরি, ৯-এ বন্ধ জানালা। তারা শহরকে নতুন করে শেখালো একাকিত্বের সুর। আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু। ১৯৯১-এ শহরের গলিতে বেজে উঠল উইনিং, ৯৪-এ অচেনা শহর এবং ২০০৩-এ উইনিং প্রবাসে। এক স্বচ্ছ অনাবিল আকাশে মেঘ ভাসে, প্রশান্ত সময়ের পটভূমিতে রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে। এক ছোট্ট মায়াবী শহরে একটি ছেলে একাকীভাবে সেই ঘুড়ির সাথে যাবে কোন অচেনা শহরে। এরপর তাল, লালবন্ধু, নীলবন্ধু, ফেরারি, মেঘ দে, পানি দে, হ্যালো কষ্ট, ভালোবাসা মানে দুঃখ, তিন সত্যি নিয়ে ৯০ দশক মাতালো সৈয়দ হাসানুর রহমান হাসানের ব্যান্ড আর্ক। ৯৬-এ তাজমহল, ৯৮-এ আর্ক নিয়ে এলো জন্মভূমি, ২০০২-এ স্বাধীনতার ব্যানারে কারবালা, আর তার সঙ্গে তাল মিলিয়ে আর্ক হয়ে উঠল শহরের নিখাত অনুভূতির এক নাম। স্পিরিটটা অনেক শক্তিশালী ছিল, কারণ তখনকার দিনে পাড়ায় পাড়ায় ব্যান্ড বা ব্যান্ড সঙ্গীতের একটা জোয়ার ছিল। আমরা ভাগ্যবান যে ওই সময় আমরা মিউজিক করেছি আমাদের শুরুটা, যার জন্য সেই সময়কার সবার মধ্যে একটা গানের প্রতি বা ব্যান্ড সঙ্গীতের প্রতি সবার মধ্যে একটা ছিল, একটা স্পেশাল ইন্টারেস্ট ছিল। সবাই শুনতো, গাইতো এবং চেষ্টা করতো যে গানের সাথে ইনভলভ হতে। ওই সময় যে গান সুর করা বা লেখার ব্যাপারটা ছিল, এটা অনেকটা নিজের ডেইলি লাইফের সাথে এটা সম্পর্ক ছিল, মানে নিজের জীবনের ঘটনা বা
ওই সময়কার এক্সপেরিয়েন্সগুলা ছিল আমাদের গানের উৎস। আর মিউজিকের ক্ষেত্রে ছিল হলো যে ব্যান্ডের সবাই মিলে একসাথে বাজানো বা যেই একটা নতুন একটা সাউন্ড, একটা নতুন একটা ইমপ্রেশন, এটা খুব আমাদেরকে করতো আর কি, আন্দোলিত করতো। 80s এবং 90s এই সময়টা সারা পৃথিবীতে আসলে যে যার সেক্টরে মানে ব্যাপক একটা রেভলিউশন সৃষ্টি হয়েছে। মানে ধরেন ওই 1900 একদম প্রথম থেকে আরম্ভ করে এই 80s 90s পর্যন্ত এটা ছিল একদম মানে কি বলবো, এই পৃথিবীরই একটা রেভলিউশন এবং সৃষ্টি। আর তখন মানে আগে যখন 50, 60, 70 এই গানগুলোর সব কিছু একটা ম্যাচিউরড হয়ে সাউন্ড এভরিথিং, এই 90s-এ সারা পৃথিবীর মধ্যে একটা ডিফারেন্স, নতুন সাউন্ড আসছে, কোয়ালিটি এবং সব কিছুই। এরপর 90 মাতিয়েছে ব্যান্ড দল নোভা, নেমেসিস, আর্টশেল, অর্থহীন, অবস্কিউর, প্রমিথিউস, ফিডব্যাক, রেনেসা, ওয়ারফেজ, ক্রিম, ব্ল্যাক, অরণ্য। ফিডব্যাকের মেলা, ওয়ারফেজের একাকী, প্রমিথিউসের চাঁদের বাতির কসম দিয়া, রেনেসার হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়, ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘগুলো, ব্ল্যাক ব্যান্ডের আমার পৃথিবীও মানুষের হৃদয়ে ঝড় তুলেছিল আর শহরকে দিয়েছিল গানের এক বিশাল আকাশ। মাথার উপর তপ্ত রোদ, গানের আলাপে সময়ের শহরে এলো কৃষ্ণপক্ষ। দুপুর গড়িয়ে বিকেল নামছিল তখন। চাঁদের গাড়িতে চড়ে কৃষ্ণপক্ষ শোনালো জল পালঙ্কতে চড়ে জীবনযাত্রা ভাঙা সাইকেলের গল্প। আমরা ভাসমান এবং আমরা ভাসতে ভাসতে এই শহরে আসছি আর কি। এখন আমরা এই শহরের কেউ না, আমরা সবাই গ্রাম থেকে আসছি বা কোনো একটা ছোট্ট শহর থেকে আসছি। এবং আসার পরে আমরা যখন সবাই একসাথে হলাম এবং বুঝলাম যে আসলে আমাদের সবার একটাই উদ্দেশ্য যে আমরা গান করব এবং আমাদের গান হচ্ছে যে ভালোবাসার কথা বলবে, আমাদের গান পজিটিভিটির কথা বলবে। কারণ আপনি যখন এই শহরে আসবেন তখন এই শহরে আপনি বন্দী হয়ে যাবেন, আপনি কিন্তু বেরোতে পারবেন না। তো মানুষ এই শহরে আসে মূলত আসার জন্য, হোপের জন্য। এবং আমাদের গানগুলো আমার মনে হয় যে ইয়ুথ বা এই এখনকার সময়ের যারা তরুণ তাদেরকে অনেক বেশি কানেক্ট করে, কারণ আমাদের গানে ওই এনার্জিটা আছে। আইয়ুব বাচ্চু স্যারকে একটু স্মরণ করতে চাই। মানে বস কখনো লিস্ট ঠিক করে নিয়ে যেতেন না, উনি স্টেজে যাইতেন, যাওয়ার পরে উনি দর্শকের সাথে আই কন্ট্যাক্ট করতেন, হঠাৎ করে ইশারা দিতেন যে সেই তুমির লিডটা বাজায় ওঠ, উনি বুঝতে পারতেন। তো আমাদের এই ভাইবটা আমরা কিছুটা এইভাবে বোঝার চেষ্টা করি। চলে আমার সান্দের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনা। হাওয়ার মানুষের শুরুটা ছিল একটা আজব স্বপ্ন নিয়ে। সে লাল বাসে চড়ে ক্লান্ত শহর ঘোরা অবনীকে দেবে কেয়াফুল। হিজল বনে জানি বৃষ্টি শেষে সেই পুরনো ফিরে আসবে কি? আমার লিরিক্সগুলো বেশিরভাগ আসছে চলতি পথে, শহরে চলতেছি। ক্লান্ত শহর লেখার সময় আমার একদম স্পষ্ট মনে আছে, তখন বসুন্ধরার ওদিকে যাইতাম, বসুন্ধরা আবাসিকের দিকে, এই ঘাম মুছতাম, করতাম, জানলার সার্সিতে হাটটা রাইখা লিরিক্সটা লেখার সময় মনে আসতো। বৃষ্টিতে যখন রিক্সায় ভিজতে ভিজতে যাইতাম তখন মনে আসতো। ট্র্যাপটা মনে হইতো যে এই যে একটা জায়গার মধ্যে আটকা পড়ে গেছি, এই ট্র্যাপিংটা ফিল করতাম যে এটা নট অনলি মি, শুধু আমি না, এটা আরও অনেকজন। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মানুষকে অনেক বেশি ভাবায়, নস্টালজিক করে। গান একটা কোনো একটা ইম্পর্টেন্ট একটা স্মেল হইতে পারে, কোনো কিছু সুগন্ধ মানুষকে অতীতে ফিরে নিয়ে যায়। যেমন আমরা জেমসের গান, আইয়ুব বাচ্চু স্যার, কিংবা আমরা অন্যান্য যারা আর্টিস্ট আছেন, ওয়ারফেজ, কিংবা আরও যেসব লেজেন্ডারি ফিডব্যাক, আমরা তো তাদেরকে ফলো করি, ইন আ সেন্স তারা আমাদের পূর্বসূরি। তো আমরা চেষ্টা করি সেই স্পিডটাকে কীভাবে ধারণ করা যায়। তবে একটা বিষয় কি, তারা তাদের সময়ের বেস্ট জিনিসটা দিয়ে গেছেন এবং তারা তাদের সময়কে ধরার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে আমি মনে করি তারা সাকসেসফুল। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 90 ফিরে যাওয়া বলতে আমরা আমাদের সময়টাকে কি ধরতে পারছি কিনা, সেইটা আসলে ডিপেন্ড করে যে আমরা কি আদৌ কতটুকু দিতে পারছি আমাদের সময়টাকে। ভাঙা সাইকেল নিয়ে ছাদে যাওয়া যায়, রেলিং বেয়ে উঠে চিঠি দেয়া যায়, এভাবেও 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 ভালো থাকা যায়। কৃষ্ণপক্ষ চাইছে তাদের হাত ধরেই পৃথিবীর মরা গাঙ্গে পানি আসুক, বাংলা গানের নতুন পৃথিবী তৈরি হোক অনাগত কোনো চাননি পশর রাইতে।
আষাঢ় মাসে গাঙে গাঙে জোয়ার আইলো ডেকে, আষাঢ় মাসে গাঙে গাঙে জোয়ার আইলো ডেকে, তোমার অঙ্গ সোনার বরণ কাঞ্চা হলুদ মেখে, কাঞ্চা হলুদ মেখে, কাঞ্চা হলুদ মেখে। ওই পয়েন্টটা তুই কিভাবে এত বিউটিফুলি টাচ করছিস, যে গ্রাম বাংলা, ওই পরিবেশগুলা, ওই সময়টা, ওই সময় থেকে আসা সবকিছু, পুরো জিনিসটা লিরিক্সগুলোর মধ্যে ধারণ করা হয়। আষাঢ় মাসে নদী ভরাট হয়ে যেত, এবং যখন গ্রীষ্ম সিজন থাকতো তখন হচ্ছে নদী পার হয়ে আমরা হেঁটে যেতাম ওই পারে। তো এই যে গ্রামের যে ইমেজগুলা, কেয়া ফুলের মতো যে ফুল যেগুলো নিয়ে কখনো গান হয় নাই, সেই ইমেজগুলো আমি এই শহরে এসে আমার কাছে খুব সাফোকেটিং লাগতো। আমার কাছে মনে হতো যে এগুলো যদি আমি এক্সপ্রেস করতে পারি, আমার মনে হয় যে এটা আরও অনেকেই কানেক্ট করতে পারবে। প্রথম যেটাতে শুরু করলাম সেটা হচ্ছে কাহন। কাহনের একটা সুন্দর একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে আমি কখনো বাজাই নাই, মানে কাহনটা হচ্ছে গ্রামে তো ওই সময় প্রচলিত ছিল না ভাবে। তো প্রথম দিন বাজানোর পরে তারপরের দিন মনে হয় তারেক ভাই আপনার মনে আছে মনে হয় যে তারপরের দিনে শোটা করছিলাম না, প্রথম দিন যন্ত্রটা বাজানোর পরেই তারপরের দিনে শো করছিলাম। তো সেখান থেকে আমাদের জার্নিটা শুরু, আমার জার্নিটা অন্তত শুরু কৃষ্ণমুখের সাথে। আমাদের গানগুলোতে আমরা একটু ম্যান্ডোলিন, একটু ব্যানজো, তারপরে একটু গিটার, একটু বাঁশি, একটু পিয়ানিকা, এগুলো আসলে আমরা ট্রাই করি বাজানোর জন্য। এতে আমাদের গানগুলো আরও বেশি শুনতে আরাম লাগে, আরও কালার হয়, ভার্সেটালিটি বাড়ে। খুবই সুন্দর, খুবই সুন্দর আপনার বাঁশির সুর। কৃষ্ণপক্ষের সাথে আপনার পথের শুরু এবং তাদের সাথে কাজ, আপনি তো একেবারেই নতুন, এই প্রজন্মের নতুন, আপনার কেমন লাগছে? আমি আমার ফ্যামিলিগত ভাবেই আমি হচ্ছে মিউজিকটা করছি। আমার বাবা মিউজিশিয়ান ছিলেন, আমার দাদাও মিউজিক করতো, সেই সুবাদে আসলে মিউজিকটাকে করা। আর বাঁশিটা একদম ছোটোবেলা থেকেই ভালো লাগে আমার, 4-5 থেকে আসলে বাঁশিটা ধরা এবং আজ অব্দি চলছে, শিখছি। প্রথম দিকে একটু ঝামেলা হবে, যারা আসলে খুব ভাষা অবস্থায় ছিল তারা ভেসেই যাবে, কিন্তু যারা এটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারা এই এআইটাকেই, ও তো আসলে একটা যন্ত্র, ওকে আমরা কি করব, ওকে আমরা কাজে খাটাবো নিজেদের জন্যে, তাই না? ও একসময় আমাদের গোলাম হয়ে যাবে, আমরা ওকে কাজে খাটাবো, অথবা ও এমন একটা জায়গা দখল করে ফেলবে, পরবর্তীতে আমাদের জায়গাটা বেশি প্রকট হয়ে উঠবে। কেন? আমরা হিউম্যান। সালের পর বদলে যায় ব্যান্ড দুনিয়া। কারো ব্যক্তিগত সংকট, কারো ব্যান্ড ভাঙ্গা, আবার এই সময়ে কিছু তারকার গান থেকে বিদায় নেয়া। নানান সংকট থাকলেও ধীরে ধীরে ব্যান্ড দুনিয়া ফিরতে থাকে তার চেনা রূপে। শিরোনামহীনের পথটা 96-এ শুরু হলেও 2010-এর দিকে এটি পৌঁছায় শক্তিশালী অবস্থানে। এরপর রিদম অফ লাইফ, ওন্ড হল আর অনুভূতির জনপ্রিয়তায় আর্টশেল, ওয়ারফেস এবং অর্থহীন যেন শহরটাকে বানালো স্থায়ী ঠিকানা। তোমার যত ইচ্ছে ঘুরি। এখন শহরের সুরে বাজে আপেক্ষিক, কার্নিভাল, বে অফ বেঙ্গল, হাইওয়ে, দুর্গ, বাংলা 5, ভেলভেট উইংস, রক সল্ট, অ্যাসেস, আভাস, পড়া, জলের গান, রোমেল অ্যান্ড ফ্রেন্ডসের মেঘ হয়ে যায়। এরপর ওন্ডেড পোয়েটসের সময়ের বদলে বদলায় চেনা মুখ, বদলায় ঠিকানা। রানী তুমি শুনতে পাচ্ছ কি আমাদের এই অসারতায় অভিযান। আমরা যে এই সময়ে এসে যে আমরা গান করছি, এই সময়ে মানুষ অনেক মাল্টি টাস্কার হয়ে গেছে, আসলে অনেক ধরনের ইমোশন মানুষের। কিছু মানুষ জেনজি, আবার কিছু মানুষ তাদের একটু আগের, তো খুবই ভেরিয়েশনস, ইমোশনস অনেক ভেরিয়েশনস। আগের মতো একটা ঢালাও ইমোশন আসলে আমি এখন দেখি না। আমরা তো উন্ডেড পয়েন্টস, আমাদের একটা মোটো আছে, লাইক মানুষের যে মানে উন্ডেড তো সবাই এই পৃথিবী, কে না উন্ডেড, কম বেশি সবার মাঝে আছে। তো এই উনগুলোকে নিয়ে যে আলাপচারিতাগুলো আছে বা যে অনুভবগুলো তৈরি হয়, মানে এইগুলোর সাথে মিল রেখে আসলে একটা মানে কিছু একটা বানানোর চেষ্টা করি, যেটা ওদের মনে হবে যে আচ্ছা এটা তো আমারই কথা, আমারই গান বা আমারই ইমোশনটা ক্যারি করতেছে। তো ওইটা না হলে আসলে আমরা ওটাকে গান বলতেছি। আকাশের ভিড়ে লুকিয়ে আছে আমারই আর এক
ছবি শুনতে পাচ্ছ কি? প্রশ্ন রয়েই যায়, এই নতুনরা কি পেরেছে 90-এর মতো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে, নাকি সময় বদলেছে, অনুভূতিরও ভাষা পাল্টেছে? 90-এর দশকের যে গানগুলো ছিল, বিশেষ করে আইয়ুব বাচ্চুর সময়ের যে গান, মাইলসের যে গানগুলো ছিল, ওগুলোর মধ্যে মানে যে একটা ভাইব পাওয়া যায়। বর্তমানের গানগুলো এক ধরনের ভাইব আছে, এক ধরনের ফিলিংস আছে, বাট তখনের গানগুলো অনেকটা ডিফারেন্ট ছিল। শুরু তো করে গিয়েছিল গুরু জেমস, তাই না? তো জেমস থেকে শুরু করে আপনার ইভলিউশন হতে হতে এখন পপাই বললো ভালোবাসা বাকি, ওখান থেকে চিত্রপটের বেশ কিছু গান আছে, আজওয়াদের বেশ কিছু গান আছে। তো এইভাবে আর কি বিবর্তন করে করে আসছে জিনিসটা, সবই শোনা হয়। আসলে যেই ওজি ব্ল্যাকটা ছিল, যে জন কবির তাহসানের, ওই গানগুলো খুব বেশি শোনা হতো। পাশাপাশি হচ্ছে আর্টসেল, নগরবাউল, জেমস, এগুলো তো ছিল একদম ট্রেন্ডিং, সাথে ওয়ারফেস। বাট এছাড়া হচ্ছে আমার যেটা পপের গানগুলো ভালো লাগতো, অ্যান্ড নেমেসিসের গানগুলো ভালো লাগতো। বাংলাদেশের এখন মনে হয় সম্ভবত একটা ট্রেন্ড হয়ে গেছে যে ওই সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল হওয়ার মতো, যা মোটামুটি হচ্ছে যেটাই ভালো লাগে ওই অতটুকুই, হয়তো কোক স্টুডিও হয়তো কিছু গান ভালো বের করে, এইটা ছাড়া মনে হয় যেন কোনো কিছুর সাথে আসলে সেভাবে রিলেট করতে পারতেছি না। গানগুলো যাতে আমাদের লাইফ রিলেটেড হয়, যারা স্টুডেন্ট তারা যেন রিলেট করতে পারে। দিন শেষে আমরা যদি গানের সাথে রিলেট করতে পারি, আমরা গানের সাথে একাত্মতা প্রকাশ করতে পারবো, শিল্পী আমাদের সাথে মিশতে পারবে তার গানের মাধ্যমে। সময়ের সাথে মানুষের নিজেকে এক্সপ্রেস করার যে ওয়েটা, এটা চেঞ্জ হয়। যেমন আমার মনে হয় যেমন একটা গান আছে না, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট, তো এই গানটাই যেরকম যে সময়ের সাথে এখন যে প্রযুক্তি, এটার একটা রিফ্লেকশন আছে। এখন যেমন আমরা এআই দিয়েও যদি এআইকেও এর কথা বলি, তাও গান হয়, কিন্তু যত অরিজিনাল থাকা যায়, জিনিসটা এমনভাবে করছি যে স্রোতের সাথে গানা ভাসিয়ে আমি অ্যাকচুয়ালি কি ফিল করি জিনিসটা নিয়ে, বা কিভাবে বেস্ট হইতে আমি এক্সপ্রেস করতে পছন্দ করবো, ওইভাবে যদি গান লিখে মানুষ, তখন মনে হয় এটা মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। তার মানে 90s-এর সংগুলো যেগুলো আছে ওগুলো রিমিক্স না করে নর্মালি যে ফ্রম দ্য স্ক্র্যাচ যে গানটা আছে ওটা করলে আরও ভালো হয়। রিমিক্সটা কিন্তু অনেকেই ভালোভাবে ফিডব্যাক দেয় না, রিমিক্সটা কেউ পছন্দ করে না, কারণ এই আগেকার মানুষগুলো কিন্তু যে 90s গানগুলো শুনেছে, তারা যখন এখন শুনবে রিমিক্সগুলো, তাদের কখনোই পছন্দ হবে না সেগুলো। সময় বদলায়, সুর বদলায়, কিন্তু অনুভূতি কি বদলায়? যে গান একদিন আমাদের জীবনের কৈশোর, আমাদের জীবনের প্রথম প্রেম, আমাদের রাত জাগার সাথী ছিল, আজও কি সেই গান আমাদের খুঁজে ফেরে? 90-এর ব্যান্ড যুগ হয়তো এখন ইতিহাস, কিন্তু তার সুর এখনও বেঁচে আছে প্রতিটি নতুন প্রজন্মে, প্রতিটি নতুন গানে। নোভা রেখা, সময় সংবাদ, ঢাকা।